নমস্কার সবাইকে। আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি তখন মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের আইটিআর 2 তে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়। তা প্রথমত আমরা দেখে নিই কাদের ক্ষেত্রে আইটিআর 2 ফর্মটি লাগে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার জন্য। প্রথমত আমরা যদি ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে চলে যাই, এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড এইচইউএফ, অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল আর এইচইউএফ এই ফর্ম ফিল আপ করতে পারে, নট হ্যাভিং ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড গেন অফ বিজনেস অ্যান্ড প্রফেশন। অর্থাৎ যে কোনো ব্যক্তি আইটিআর 2 তে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারে যদি তার বিজনেস অথবা প্রফেশন থেকে কোনো ধরনের কোনো রোজগার না থাকে। এখন আমরা তো অন্যান্য ফর্ম দেখতে পাই, আইটিআর 1 আমরা দেখতে পাই, তারপরেও আমরা আইটিআর 2 তে কেন ফর্ম ফিল আপ করবো? অনেক সময় আইটিআর 1 এ দেখা যায় যে কারো যদি ইনকাম 50 লাখের উপরে চলে যায় সেক্ষেত্রে আইটিআর 1 করা যায় না। যদি ক্যাপিটাল গেন থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে আইটিআর 1 এ ফর্ম ফিল আপ করা যায় না। এখন যদিও 112 এতে 1,25,000 পর্যন্ত আমরা আইটিআর 1 এ ক্যাপিটাল গেন দেখাতে পারি, কিন্তু কোনো ব্যক্তির যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন থাকে অথবা লং টার্মে 1,25,000 উপরে তার ক্যাপিটাল গেন থাকে অথবা জমি বাড়ি বিক্রি করে কোনো ক্যাপিটাল গেন থাকে, সেক্ষেত্রে আইটিআর 1 এ দেখানো যায় না। সেক্ষেত্রেও আমাদের আইটিআর 2 তে ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়া কোনো ব্যক্তির যদি একটির বেশি হাউস প্রপার্টি থেকে কোনো ধরনের কোনো রোজগার থাকে সেক্ষেত্রেও সেই ব্যক্তিকে কিন্তু আইটিআর 2 তে তার ফর্ম ফিল আপ করতে হয়। তা আমরা দেখে নিই আমরা কিভাবে আমাদের আইটিআর 2 ফর্ম ফিল আপ করে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারি। প্রথমত আমাদের তো ইনকাম ট্যাক্সে লগ ইন হয়ে যেতে হবে। যাওয়ার পর সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আমরা কারেন্ট ইয়ার সিলেক্ট করে নেব। অনলাইন কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল কন্টিনিউ, এখান থেকে আমরা আইটিআর 2 সিলেক্ট করে নেব। প্রসিড, ওকে, লেট গেট স্টার্টেড, কন্টিনিউ। এইখানে কিন্তু আমাদের বেশ কিছুটা কাজ আছে, অর্থাৎ আমাদের কি কি জিনিস সিলেক্ট করতে হবে তা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, না হলে আমাদের কাছে ফর্মের একটা বড় অংশ চলে আসবে যার ফলে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। প্রথমে জেনারেল ইনফরমেশন পার্টে আমরা টিক করে রাখবো। ইনকামের মধ্যে যদি যাই, ধরে নিলাম আমাদের ইনকাম ফ্রম স্যালারি আছে, আমরা টিক করব। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি থাকে টিক করে দেবো, যদি না থাকে তাহলে আমরা এটা তুলে দেবো। যাই হোক, আমরা এখানে আবার টিক করে নিলাম। শিডিউল ক্যাপিটাল গেন, অর্থাৎ আপনার যদি কোনো ক্যাপিটাল গেন থাকে তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করবেন। 112 এ ক্যাপিটাল গেন যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। এছাড়াও আপনার ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট, আদার সোর্স অফ ইনকাম, এই ধরনের ইনকাম কি কি আছে সেগুলো দেখে, এক্সেম্পটেড ইনকাম যদি আপনার কিছু থাকে, এই ধরনের যে যে রোজগার আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে স্পেশাল ট্যাক্স রেট দেওয়া রয়েছে, যদি ক্যাপিটাল গেন থাকে সেক্ষেত্রে আমাদের স্পেশাল রেটের ট্যাক্স কাটে। এছাড়া আরো অন্যান্য ক্ষেত্রেও যেরকম ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট, লটারি থেকে কোনো ধরনের কোনো রোজগার হলে সেক্ষেত্রেও আমাদের স্পেশাল রেটে কিন্তু আমাদের ট্যাক্সের ক্যালকুলেশন হয়। তা আমাদের যদি এই ধরনের কিছু থাকে সেক্ষেত্রে এসআই যে অপশনটি আছে এখানে আমাদের টিক করে দিতে হবে, না থাকলে আমরা এটা আনটিক করে দিতে পারি। যাই হোক, আমরা এখানে এগুলো টিক করে নিলাম। ডিডাকশন, আপনার যদি ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন সেক্ষেত্রে এই ডিডাকশন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি না থাকে, আপনি যদি নিউ রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন তাহলে এই ডিডাকশনের ঘর কিন্তু আপনি আনটিক করে দিলেই হয়ে যাবে। এবার ট্যাক্সের ঘরে আপনি যদি যান সেক্ষেত্রে আপনার কম্পিউটেশন দেখাচ্ছে, এছাড়া ট্যাক্স লায়াবিলিটি কত আছে এবং আপনি কত ট্যাক্স পেমেন্ট করেছেন এগুলো কিন্তু টোটাল এখানে দেওয়া রয়েছে। যদি কোনো টিডিএস থাকে সেটাও কিন্তু এখানে চলে আসবে। এবার আপনার কোনো ইসপের ব্যাপার যদি না থাকে তাহলে এখানে আপনি এটা আনটিক করে দিতে পারেন। এবার আদার্স যে অপশনগুলো রয়েছে মোটামুটি রকম ভাবে এইগুলো আমাদের ক্যাপিটাল গেনের জন্য থাকে, যেহেতু আমাদের ক্যাপিটাল গেন আছে, ব্রড ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ডের ব্যাপার থাকলে এই অপশনগুলো আমাদের সিলেক্ট করে রাখতে হয়। তা করলাম, করে এবার আমাদের কন্টিনিউ করে নেব, ওকে করব। এবার প্রথমে জেনারেল ইনফরমেশন, আমাদের জেনারেল ইনফরমেশনে একবার চোখ বুলিয়ে নিতে হবে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। ফাইলিং স্ট্যাটাস, এখানে আমরা আমাদের ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে চাই তাই নো সিলেক্ট করা রয়েছে। রেসিডেন্ট হিসেবে আমরা রেসিডেন্ট আছি। এবার এইখানে 182 দিন আমরা সিলেক্ট করে নিলাম। এইখানে সবকটা আপনি যদি একান্ত এক্সেপশনাল কিছু না থাকে সব নো করে দিতে পারেন। ব্যাংক ডিটেলের মধ্যে দেখে নেব যে আপনার সবকটা ভ্যালিডেট করা আছে নাকি। এখানে কিন্তু আমাদের একটা ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে, অর্থাৎ এটাকে কিন্তু আমাদের তুলে দিতে হবে। তুলে দেওয়ার জন্য আমাদের এখানে যেতে হবে, গিয়ে ডিলিট ব্যাংক অ্যাকাউন্ট যদি আমরা করি তাহলে আমরা আমাদের সার্ভারে চলে যাব। এখানে ফেলড ব্যাংক অ্যাকাউন্ট যেখানে রয়েছে এখানে গিয়ে আমাদের রিমুভ ব্যাংক অ্যাকাউন্ট যদি করি, করার পর এখানে অ্যাকাউন্ট ক্লোজ যদি হয়, অ্যাকাউন্ট ক্লোজ করে কন্টিনিউ করব, তাহলেই কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে একটা ওটিপি চলে যাবে এবং এটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তে ক্লায়েন্ট আমাদের কাছে নেই, এর জন্য আমরা বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই। এরপরে আমরা আমাদের স্যালারি সেকশনে চলে আসবো, ক্লিক করব, গ্রস স্যালারি যে অপশনটি আছে ওখানে ক্লিক করব, অ্যাড
অ্যানাদার করব। এবার আপনার এমপ্লয়ারের নাম এখানে দিতে হবে। ধরে নিলাম আমি সাপোজ আপনি ওএনজিসি তে কাজ করছেন, তো আমি এখানে ওএনজিসি লিখে দিলাম। 10 নম্বর ম্যান্ডেটারি নয়, যদি আপনার কাছে থাকে আপনি দিতে পারেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কোনটা আছে আপনি দেখে নেবেন। যদি পেনশনার হয় তাহলে সিজি পেনশনার, এসজি পেনশনার, পিএসইউ হলে এখানে অপশনও রয়েছে। যদি কিছু না পান সেক্ষেত্রে আদার্স পেনশনার অথবা আদার্স অপশন আপনি দিয়ে দিতে পারেন। অ্যাড্রেস, আপনার অফিসের অ্যাড্রেস অবশ্যই জানা থাকবে। আমরা তো এখানে একটা যেহেতু অ্যাজাম্পশন করেছি, আমরা এখানে কলকাতা দিয়ে দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 700001 এখানে দিয়ে দিলাম। এবার আমাদের এখানে অ্যাড অ্যানাদার যে অপশনটি আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পরেই আমাদের এখানে বেসিক স্যালারি দিতে হবে। বেসিক স্যালারি ধরে নিলাম আমাদের 5 লাখ টাকা রয়েছে। এরপরে কিন্তু আপনাকে পরপর সিলেক্ট করতে হবে। আপনি যখন ITR 2 তে আপনার ফর্ম ফিল আপ করবেন তখন একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আপনার স্যালারির প্রতিটা ব্রেকআপ এখানে কিন্তু বসাতে হবে। এই ব্রেকআপ বসানোর জন্য এখানে পরপর কিন্তু আপনি ডিএ পাবেন, কনভেন্স অ্যালায়েন্স পাবেন, HRA পাবেন, LTA পাবেন, সমস্ত কিন্তু এখানে ব্রেকআপ পাবেন। সব ব্রেকআপ গুলো কিন্তু এখানে পরপর বসাতে হবে। আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা এখানে দেখিয়ে দিলাম। জাস্ট এই দুটো একসাথে নিয়ে আমাদের 6 লাখ টাকা স্যালারি হয়েছে। আপনাদের যে ব্রেকআপটি হবে ফর্ম 16 আপনি পেয়েছেন, ফর্ম 16 এর সাথে এক্সট্রা একটা পেজ পাবেন যেখানে আপনার যে স্যালারি আছে তার ব্রেকআপ থাকে। যদি না থাকে আপনার অফিসের কাছ থেকে আপনি চেয়ে নেবেন যে আপনার স্যালারির ব্রেকআপ কি আছে টোটাল। সেই ব্রেকআপ যদি আপনি পান তবেই কিন্তু আপনার পক্ষে এই ITR 2 তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা সহজ হবে। না হলে কিন্তু একটু হলেও কষ্টদায়ক হবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা। যাই হোক, আমরা এখানে এটা সিলেক্ট করে এবার আমরা সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথেই আমরা দেখতে পাবো 75,000 টাকার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে ওটা অটোমেটিক নিয়ে নিয়েছে। কনফার্ম করে দেব। এরপরে আমাদের হাউস প্রপার্টি থেকে যদি আমাদের কোনো ধরনের কোনো রোজগার থাকে তাহলে আমাদের এখানে হাউস প্রপার্টি অপশানে যেতে হবে। যাওয়ার পর অ্যাড অ্যানাদার করতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে আবার কলকাতা লিখে দিলাম, এখানেও কলকাতা লিখে দিলাম। এগুলো কিন্তু আপনি সঠিকভাবে দেবেন। আমরা জাস্ট দেখানোর জন্য এখানে এই জিনিসগুলো লিখছি। ওয়েস্ট বেঙ্গল, পিনকোড, এখানে আছে ওনার অফ দ্য প্রপার্টি, সেলফ। এবার এই প্রপার্টির কোনো কো ওনার আছে নাকি, যদি কো ওনার থাকে ইয়েস, না থাকলে নো করে দেবেন। আর এছাড়া টাইপ অফ প্রপার্টি লেট আউট অবশ্যই, কেননা আপনি লেট আউট বলেই এই ভাড়ার ক্লেম করছেন। এরপরে আপনি এখানে অ্যাড অ্যানাদার করে দেবেন। অ্যাড অ্যানাদার করলে এখানে টেনেন্টের পুরো ডিটেল কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। নেম অফ দ্য টেনেন্ট আমি ধরে নিলাম ওর নাম সুধীর আছে। প্যান নম্বর এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের কাছে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তার আধার নম্বরও এখানে ম্যান্ডেটারি নয়, এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবল। আর যদি প্যান ট্যানের কোনো ব্যাপার থাকে তাহলে আপনি যদি ক্লেম করার ব্যাপার থাকে তাহলে আপনি এখানে বসাতে পারেন, না হলে বসানোর কোনো প্রয়োজন নেই। এরপরে আপনাকে নিচে চলে আসতে হবে গ্রস রেন্ট রিসিট। ধরে নিলাম আপনি টোটাল 4,80,000 টাকা রেন্ট পেয়েছেন, তাহলে আপনি এখানে 4,80,000 লিখে দেবেন। এবার এখানে কিন্তু এমন কোনো রেন্ট থাকতে পারে যেই রেন্টটা আপনি এখনো রিয়েলাইজ করেননি, অর্থাৎ আপনি এখনো পাননি। হতে পারে 40,000 টাকা এখান থেকে আপনি পাননি। এই 40,000 যদি বসিয়ে দেন তাহলে কিন্তু এই 40,000 অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাবে। হওয়ার পর এখানে যে 30% আপনার টোটাল রেন্টের উপর একটা ডিডাকশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে দেয়। 1,32,000 টাকা টোটাল ডিডাকশন আপনি পেয়েছেন। পেয়ে এবার 3,08,000 টাকা হয়েছে। এবার আপনি এটাকে চাইলে সেভ করে দিতে পারেন। এরপরেও আপনার কাছে যদি আরো হাউস প্রপার্টি থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড অ্যানাদার করে আবার কিন্তু একই রকম ভাবে সেই হাউস প্রপার্টি ইনকাম এখানে বসাতে পারেন। অটোমেটিক্যালি আপনার টোটাল ইনকামের সাথে এটা যোগ হয়ে যাবে। সুতরাং একটা হাউস প্রপার্টি থাকলে আমরা ITR 1 এ দেখি যে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারি না, সেক্ষেত্রে ITR 2 তে আমরা কিন্তু এভাবে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিতে পারি। আমাদের দ্বিতীয় হাউস প্রপার্টি যেটা আছে সেখানে আমাদের এখানে কিন্তু বসানো হয়ে গেছে 3,20,000 টাকা। এছাড়া 96,000 এখান থেকে অটোমেটিক ডিডাকশন হয়ে গিয়ে আমাদের কাছে 2,24,000 টাকা। এরপরে যদি আমাদের হাউস লোন কোনো ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু 24-এর বি যে সেকশনটি আছে এখানে আমাদের হাউস লোন ইন্টারেস্ট, এখানে পুরো ডিটেল ভরতে হবে। আমাদের কোন ব্যাংক থেকে লোন আছে এবং সেই লোনের অ্যামাউন্ট কত আছে, কবে লোন আমাদের স্যাংশন হয়েছে, টোটাল লোন অ্যামাউন্ট কত, এখন কত লোন পড়ে রয়েছে, আর টোটাল ইন্টারেস্ট আমরা কত পেমেন্ট করেছি এখানে আমাদের দেখাতে হবে। দেখিয়ে আমরা যদি সেভ করে দিই তাহলে কিন্তু এই হাউস প্রপার্টি রোজগার থেকে আমাদের যে লোনের ইন্টারেস্ট পোর্শন সেটাও কিন্তু বাদ হয়ে যাবে। উদাহরণ হিসাবে যদি দেখাই, আমি ধরে নিলাম এখানে SBI আছে, লোন অ্যামাউন্ট আছে হলো
25 লাখ। ডেট অফ স্যাংশন আমি একটা যে কোনো ডেট ধরে নিচ্ছি, এখানে অক্টোবর। এছাড়া এখানে লোন অ্যাকাউন্ট নম্বর। এবার এখানে আমাদের বলেছে লোন আউটস্ট্যান্ডিং কত পড়ে রয়েছে। ধরে নিলাম আমাদের যে টাকা আমরা পেমেন্ট করেছি সেখান থেকে 25,000 শোধ হয়েছে, বাকি টাকা কিন্তু এখন আমাদের পড়ে রয়েছে প্রিন্সিপালে, অর্থাৎ 24,75,000 টাকা লোন আমাদের এখনো রিমেনিং রয়েছে। এবার আমাদের ধরে নিলাম আমরা 1 লাখ টাকা ইন্টারেস্ট হিসাবে পেমেন্ট করেছি, এখানে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল হাউস প্রপার্টির রোজগার 4,32,000 দেখাচ্ছে। এবং সেটার যদি আমরা ব্রেকআপ দেখতে চাই, এই ভেতরে ঢুকলে আমরা দেখতে পাবো প্রথমে 4,80,000 ছিল, 40,000 আনরিয়েলাইজড আছে, এখান থেকে আমাদের 1,32,000 বাদ দেওয়ার পর 3,08,000, এবং পরেরটাই যদি যাই তাহলে 3,20,000, এখান থেকে 96 বাদ যাওয়ার পর 1 লাখ আরো বাদ গেছে আমাদের লোনের ইন্টারেস্ট হিসাবে। বাদ যাওয়ার পর আমাদের কাছে হাউস প্রপার্টির রোজগার যেটা 1,24,000 টাকা পড়ে রয়েছে। এবং টোটাল হাউস প্রপার্টির রোজগার দুটো হাউস প্রপার্টি মিলে 4,32,000 টাকা। আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমরা চলে যাব ক্যাপিটাল গেনে। এবার ক্যাপিটাল গেনে আমাদের কাছে অবশ্যই ক্যাপিটাল গেন স্টেটমেন্ট আমাদের কাছে থাকতে হবে। যদি ক্যাপিটাল গেন স্টেটমেন্ট না থাকে তাহলে অবশ্যই বলবো ব্রোকারের কাছ থেকে ইনকাম ট্যাক্সের জন্য ক্যাপিটাল গেন স্টেটমেন্ট নিয়ে নিন। এছাড়া এআইএস থেকেও আপনি কিন্তু আপনার ডিটেল ডাউনলোড করেও এই ফর্ম ফিল আপ করতে পারেন। প্রথমে শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি আপনার কোনো কিছু থাকে এখানে দেখতে হবে। সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। সেল অফ ইকুইটি শেয়ার যদি থাকে তাহলে 2 নম্বর অপশানে। এইরকম ভাবে কিন্তু আপনাকে প্রতিটি অপশন আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে। লং টার্ম ক্যাপিটাল গেন হলে কি হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলে কি হবে, প্রতিটি অপশন আলাদা আলাদা ভাবে আপনাকে দেওয়া এখানে রয়েছে। আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করব না, কেননা একটা ডিটেল ভিডিও আমি এটা নিয়ে বানাবো। অলরেডি আমাদের চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে, তবু আর একটা ডিটেল ভিডিও বানাবো, না হলে এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সুতরাং এইখানে আমরা আপাতত রেখে দিলাম আমরা ক্যাপিটাল গেন। আমরা পরবর্তী আমাদের ভিডিওতে এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। এবার চলে যাব ইনকাম ফ্রম আদার সোর্সে। ইনকাম ফ্রম আদার সোর্সে যদি চলে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো পপুলেট হয়ে এখানে চলে আসে। এখানে আমাদের যে ইনকাম রয়েছে ডিভিডেন্ড থেকে যে রোজগার, সেটা যদি আমাদের কিছু থাকে তাহলে এখানে আমাদের বসিয়ে দিতে হবে। ধরে নিলাম 500 টাকা। এরপরে ধরে নিলাম যে আমাদের ইন্টারেস্টের যে রোজগার রয়েছে এখানে সেভিংস ইন্টারেস্ট 2,001 টাকা এবং এফডি ইন্টারেস্ট 55,736 টাকা। এছাড়া ট্যাক্স রিফান্ড থেকে 135 টাকা। এই সমস্ত কিছু কিন্তু প্রিফিল হয়ে গেছে, অর্থাৎ আমাদের এআইএস এ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা মিলিয়েও দেখে নিয়েছি যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তা সমস্ত কিছু যেহেতু ঠিকঠাক রয়েছে সুতরাং আমরা এটাকে সেভ করে দিতে পারি। সেভ করে দেওয়ার পর আমাদের যে পরবর্তী যে কলামগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ক্যাপিটাল গেনের জন্য দেওয়া রয়েছে। এই ক্যাপিটাল গেনের আমাদের এখানে নিজের হাতে কোনো কিছু করার নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরো জিনিসটা অটোমেটিক চলে আসে, আমাদের জাস্ট কনফার্ম করে দিতে হয়। এরপরে আমরা যদি একেবারে লাস্টে চলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল ট্যাক্সের যে লায়াবিলিটি সেটার কম্পিউটেশন দেখাবে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে গেলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল ট্যাক্সের লায়াবিলিটি 70,000 টাকা এবং তার সাথে সাথে এডুকেশন শেষ নিয়ে 73,381 টাকা। এর সাথে সাথে কিছু ইন্টারেস্ট যোগ হবে। টোটাল 79,000 ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হবে, যার মধ্যে 4,427 টাকা আমাদের অলরেডি পেমেন্ট করা রয়েছে, বাকি 75,000 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। এর জন্য আমরা পে নাও অপশানে গিয়েও আমাদের কিন্তু পেমেন্ট আমরা করে দিতে পারি। এই মুহূর্তে আমি করতে চাইছি না, তাই পে লেটার করে দিলাম। প্রসিড করব। প্রসিড করে আমরা এখানে টিক দেব, আমাদের প্লেস সিলেক্ট করব, প্রসিড ফর ভ্যালিডেশন। এখানে কিন্তু দেখাচ্ছে যে কি কি জিনিসের কারেকশন আমাদের করতে হবে। এখানে প্রথমে দেখাচ্ছে টাউন ঠিক নেই, পিন নম্বর ঠিক নেই, নেম অফ দ্য ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক আমি বলছিলাম যে ব্যাংকে ফেল রয়েছে ভ্যালিডেশন, তার জন্যই এই জিনিসটা সম্ভবত এসছে। বাকি জিনিসগুলো আমরা ঠিক করে নিচ্ছি। আমরা এখানে সমস্ত কিছু ঠিক করে নিলাম, আমাদের যে সিটি আছে সেটা বসিয়ে নিলাম, এছাড়া পিন নম্বরও বসিয়ে নিলাম। আবার আমরা এটাকে সেভ করে নেব, কনফার্ম করব। আবার আমরা নিচে চলে যাব, পার্ট বি, গিভ পে লেটার। আপনাদের ক্ষেত্রে অবশ্যই পে লেটার হবে না, এটা আমি দেখানোর জন্য জাস্ট করছি। টিক করে প্রসিড করব। এই ব্যাংকের যে একটা গন্ডগোল ছিল সেই গন্ডগোলটা আমাদের এখনো দেখাচ্ছে, এটাও ঠিক হয়ে গেলে আমাদের পুরো জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওটা আমাদের ক্লায়েন্ট যখন সামনে থাকবে তখন আমরা করে নেব। যাই হোক, এরপরে কিন্তু আমাদের বাকি কাজ ইনকাম ট্যাক্স রিটার্ন যেভাবে বাকি জিনিসগুলো জমা করতে হয় এখানে আমাদের ভ্যালিডেশন হয়ে যাবে। তারপরের স্টেপে আমরা গেলেই কিন্তু দেখাবে যে আমরা ই ভেরিফাই করে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে চাই নাকি ভেরিফাই না করে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে চাই। আশা করি ভিডিওটি আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করবে। আগামী পর্বের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে অবশ্যই আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।